সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসীমুখী অনুষ্ঠানে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ আমাদের সাথে আলোচনার জন্য প্রবাসীমুখে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। আমি তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার বাম পাশে রয়েছেন ডক্টর জালাল উদ্দিন শিকদার, শিক্ষক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, এবং তার বামে রয়েছেন MA জিলানী, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট সময়ের আলো। দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব পোস্টাল ব্যালট নিয়ে। আপনারা জানেন যে সম্প্রতি একটি ঘটনা ঘটেছে পোস্টাল ব্যালটকে কেন্দ্র করে, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আমি প্রথমেই ডক্টর জালাল শিকদার আপনার কাছে জানতে চাইব, এই যে সাম্প্রতিক সময় আমরা দেখলাম যে পোস্টাল ব্যালটকে কেন্দ্র করে কিছু ভিডিও ভাইরাল হয়েছে, এই প্রসঙ্গে আপনার কাছে একটু জানতে চাই আসলে মূল ঘটনাটা কি। না, আপনাকে অশেষ ধন্যবাদ। আসলে এটা মানে বলার আগে আমাদের বলতে হয় যে আমরা প্রায় 20 বছর যাবৎ চেষ্টা করেছি, একটা সংগ্রাম ছিল যে প্রবাসী যারা যারা আছেন তারা যেন ভোটের অধিকার যেন পান। এর মূল কারণটা ছিল যে প্রবাসী যারা আছেন তাদের আসলে কোনো রাজনৈতিক শক্তি কিন্তু নাই, এবং রাজনৈতিক শক্তিটা পাওয়ার জন্য আমাদের তারা যে এই যে অনেক জায়গাতে বঞ্চিত হয় বিভিন্ন আপনার সরকারের থেকে বিভিন্ন দাবি দাবা আদায় থেকে যে বঞ্চিত হয়, এর মূল কারণটা ছিল রাজনৈতিক শক্তিটা না থাকার কারণে। তা ভোটাধিকার প্রয়োগটা যদি তারা পায় তাহলে সেই রাজনৈতিক শক্তিটা, এটা আমাদের বিশ্বাস ছিল, যেটা ফিলিপাইনে যারা মাইগ্রেন্ট ওয়ার্কার আছে তারা এইভাবে কিন্তু পেয়েছে। ভোটাধিকার যখন প্রয়োগের পেয়েছে তারপর থেকেই কিন্তু রাজনৈতিক দলগুলো তাদেরকে গুরুত্ব দেওয়া শুরু করেছে। তো এটা হলো হিস্ট্রিতে। তো এইটার অনেক বছর এই সরকারকে আমরা ধন্যবাদ জানাই যে তারা শেষ পর্যন্ত রাজি হয়েছে যে আমরা ভোটাধিকার, যদিও এটা আমাদের ছিল যে একটা পাইলট বেসিসে আগে দেখা, যেসব দেশগুলোতে আপনার নিরাপত্তাকে এনশিওর করতে পারবে এটাকে একটা পাইলট বেসিসে দেখে তারপর এটাকে ফুল স্কেলে যাওয়া। তো যাই হোক, সরকার এটা ফুল স্কেলে গিয়েছে। তো ফুল স্কেলে গিয়ে যেটা আমরা ডাউট করেছিলাম সেটাই হয়েছে, যেটা হচ্ছে যে আপনার ব্যালট পেপার যেটা বাহরাইনে, সৌদি আরব এবং কুয়েতে যে ভিডিওগুলো ভাইরাল হলো, যে একজনের বাসায় এত কয়েকজন ব্যক্তির কাছে পাওয়া গিয়েছে ব্যালটগুলো এক জায়গায়। কিন্তু এখানে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, আবার কিছু সত্যতাও আছে। মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমাদেরকে ভাবতে হবে আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কাররা মূলত একটা ক্যাম্পের ভিতরে থাকে, অথবা এক একটা বাসার ভিতরে অনেকজন কিন্তু থাকে, রাইট? কাজেই একজনের বাসার ঠিকানার ভিতরে আসাটাই হচ্ছে আবার স্বাভাবিক। এটা হলো একটা ইস্যু। মালয়েশিয়াতে কিন্তু একই অবস্থা। অনেকে আছে যারা অবৈধ অভিবাসী, তারা হয়তো নিজের নামটা দেয় না, অ্যাড্রেস অথবা আরেকজনের নামে দিয়ে দেয়। তাই এটাও একটা ঘটনা হতে পারে যে ওই অ্যাড্রেসে আসছে। কিন্তু মূল ঘটনা যেখানে হচ্ছে যে সেটা হচ্ছে যে আপনার এইটার উপর বেস করে যে কীভাবে যে অ্যাপ্লিকেশনটা করতে হয়, আপনার তো অনলাইনে পোস্টাল বিডি অ্যাপে গিয়ে এইটা অধিকাংশ মাইগ্রেন্ট ওয়ার্কাররা জানতো না। তো যার কারণে এদের উপর বেস করে আপনার তৃতীয় পক্ষ এখানে গড়ে ওঠে, বিভিন্ন সেন্টার তারা করছে কি আপনার নিজেদের করে অ্যাড্রেস করে তারা এটা রেখে দিয়েছে, করে দিয়েছে। এখন করে দেওয়ার হতো যেটা হচ্ছে তারা হচ্ছে তাদের নিজস্ব আপনার মোবাইল আপনার কিন্তু ব্যবহার করেছে, যার কারণে দেখা গেছে অ্যাড্রেসও করেছে ওই ব্যক্তির কাছে আছে ওগুলা। এখন প্রশ্ন হচ্ছে যে ব্যক্তির কাছে যেগুলো আছে ওই পোস্টাল ব্যালটগুলো কি সে কি মাইগ্রেন্ট ওয়ার্কারকে ফেরত দিবে নাকি রেখে দিবে? কারণ আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে, সে বলতেছে যে আমার পোস্টালগুলো সে দিচ্ছে না। আবার আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে যে আমারটা আবার সে নিজে ভোট দিয়ে দিচ্ছে। এটা কেন হলো, রাইট? তো এই যে এই হ্যাপাজারটা হয়েছে, এই জায়গায় আসলে প্রবলেমটা হচ্ছে। যদিও কেউ কেউ বলার চেষ্টা করে যে এই পোস্টাল ব্যালটটা পাওয়ার পরেই টিক চিহ্ন দিয়ে পাঠালেই যে ভোট কাউন্ট হবে তা না, আগে তাকে মোবাইল অ্যাপের মাধ্যমে আগে তাকে করতে হবে, আপনার ফেস রিকগনিশন করতে হবে। তারপর তাকে যে দেওয়া হবে, কি বলে আপনার যে পোস্টাল ব্যালট একটা OMR স্ক্যান সিস্টেম আছে, ওইটাকে ক্লিক করার পরে যদি ম্যাচ করে তারপর কিন্তু আপনার দেওয়া যায়। কিন্তু আপনার ইউরোপিয়ান ইউনিয়নের রিসেন্ট এক রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে যে এই ধরনের ভোটের ক্ষেত্রে স্ক্যাম হয়। কারণ যেই ধরনের আপনার AI জেনারেটে যে ধরনের সফটওয়্যার আসছে, আপনি যদি নিজস্ব ফেস যদি নাও থাকে, আপনি ওই অ্যাপের মাধ্যমে ফেস ম্যাচ করে ওইটা করে আপনি নিজেও কিন্তু ভোট দিতে পারবেন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যেহেতু এটা পুরো ফুল স্কেলে করেছে, যে এইটা কি আপনি নির্বাচন কমিশনের যে IT সেকশনটা যেটা আছে, তারা কি এই সিকিউরিটিগুলো সব ঠিকমতো ইনশিওর করতে পেরেছে? তারা কি পলিটিক্যাল পার্টি আমাদেরকে কি দেখাইছে এটা ওরিয়েন্টেশন করে? এটা আপনি বলতে চাচ্ছেন সক্ষমতার অভাব রয়েছে, এবং এটার কন্ট্রোলটা কার কাছে আছে? যে ব্যক্তি মনে করেন তার ফেসিয়াল ইয়েটা মিলল না, রেকগনিশনটা মিলল না, কারণ সে যদি এখন এইখানে যার IT যে সফটওয়্যারটা যার কন্ট্রোলে আছে, এই সফটওয়্যারটা কেউ একজন তো বানিয়েছে, তাই না? সে যদি এখানে যদি ওকে দিয়ে রাখে, সেই ব্যক্তিটা যদি কন্ট্রোল করে এবং সেই ব্যক্তি যদি কোনো পক্ষ লম্বন করে, তাহলে এটার কি হবে? তো এইটার ওরিয়েন্টেশনটা কিন্তু আমরা পাই নাই। জি, আমরা আসবো আবার আপনার কাছে। MA জিলানী, যেটা ডক্টর জালাল শিকদার বলার চেষ্টা করছেন যে তৃতীয় পক্ষ এখানে
যে কোনো ধরনের স্ক্যাম করতে পারে। তা আমার প্রশ্নটা আপনার কাছে হচ্ছে যে এইটা করার আগে কি আমরা সেইভাবে রাজনৈতিক সচেতন করে নিয়েছি আমাদের দ্বারা প্রবাসীরা রয়েছেন, বা আমাদের কি উচিত ছিল না যে যেখানে রাজনৈতিকভাবে কিছুটা সচেতন, যেমন উন্নত বিশ্বে আমাদের যেসব প্রবাসীরা রয়েছেন সেখানে যেটা বলেন পাইলট প্রজেক্টে করা যেত, সেভাবে করলে কি বেটার হতো নাকি এখন যেটা আছে, কি মনে করেন? ধন্যবাদ আপনাকে বা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি শুরুতেই আগে এই যে পোস্টাল ব্যালট নিয়ে যে আলোচনাটা হচ্ছে, আমি শুরুতেই এই ইস্যুতে আমাদের যারা সরকারি কর্মকর্তা বা আমাদের লিডার সরকারের, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে ভুল ত্রুটি হয়তো কিছু হচ্ছে, কিন্তু সেটা যাই হোক না কেন, একটা মানুষের যে অধিকার, যেটা প্রবাসী যারা আমাদের অভিবাসীরা আছেন ভাই বোনেরা, তারা কিন্তু এই অধিকার থেকে এতদিন বঞ্চিত ছিলেন। দিস ইজ ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ যে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসী ব্যালট চালু হয়েছে। এইটা একটা যুগান্তকারী পদক্ষেপ এবং ঘটনা, যেটা গত 50-55 বছরে সম্ভব হয়নি। সো এইখানে মানুষের রাইটটা আগে এস্টাবলিশ হচ্ছে এই ঘটনার মধ্যে দিয়ে। এটা হলো ফার্স্ট, আমি এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। সেকেন্ড যে পজিশনটা স্যার যেটা বললেন, কি বলে এটাকে, বাহরাইন, ইরান, সৌদি, এইসব জায়গাতে একাধিক, কুয়েত, একাধিক, এবং এখানে যারা রয়েছেন, প্রবাসী রয়েছেন, তারা কিন্তু মানে খুব যে সচেতন বা খুব না, আপনার বুঝতে হবে যে এটা কিন্তু মধ্যপ্রাচ্য। তো মধ্যপ্রাচ্য দেশগুলোতে আসলে কারা যায় আমাদের, যারা খুবই অল্প শিক্ষিত এবং ম্যাক্সিমাম অদক্ষ কর্মী, যারা আসলে দিন আনে দিন খায়, এই ধরনের শ্রমিক। তো ওরা আসলে ওখানে যে থাকে, আমরা যতটুকু জেনেছি বা জানি, আমরা রিপোর্ট করতে গিয়ে যতটুকু ইনফরমেশন পাই, যে ওইখানে আসলে আমরা আমাদের ঢাকাতে যেরকম স্টুডেন্টরা মেসে জীবনযাপন করে, একসঙ্গে গাদাগাদি করে থাকে, ওইখানেও কিন্তু পরিস্থিতিটা তেমনই। আমাদের যে প্রবাসী ওয়ার্কাররা আছে সেখানে কিন্তু তারা আসলে ওইখানে যে খুব আলিশান লাইফ লিড করতেছে বিষয়টা কিন্তু তা না। ওখানে তারা খুব কষ্ট করে উপার্জন করতেছে এবং তারা একটা পয়সা বাঁচানোর জন্য কিন্তু অনেক কষ্ট করে দিনাপাত করে, জীবনযাপন করে, এবং তারা একটা ক্যাম্পের মধ্যে সবাই একত্রে থাকে। এবং আরেকটা যেটা বিষয় হচ্ছে যে আপনি আমি যে স্ট্যাটাসে থাকি, এই স্ট্যাটাস থেকে আমাদের অফিসিয়াল একটু ছুটি নিয়ে বা নিয়ে একটু বাইরে যাওয়ার সুযোগ কিন্তু খুব একটা নাই, খুব কম। কিন্তু ওদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই বাজে অবস্থা, কারণ আমাদের ওখানে যারা কাজ করে ওদের ওই রকম সুযোগ নেই যে একদিন অফিস কামাই করে দূতাবাসে গিয়ে পোস্টাল ব্যালটটা কালেক্ট করবে, এইরকম সুবিধা কিন্তু ওদের নাই। যে কারণে যেটা হয় যে আমি ফরেন অ্যাফেয়ার্সে যারা এইসব নিয়ে কাজ করে ওদের সঙ্গে আলাপ করে যেটা জেনেছি যে এই ওয়ার্কারদের সুবিধার জন্য তারা যেটা করে, একটা মেসে বা একটা হোস্টেলে যে কয়েকজন প্রবাসীরা থাকে ওদের মধ্যে থেকে দূতাবাসের পক্ষ থেকে একজনকে সিলেক্ট করে দেওয়া যায়, সে বাকিদের কোঅর্ডিনেট করবে বা বাকিদের ইনফরমেশন আদান প্রদানের ক্ষেত্রে, চিঠিপত্র আদান প্রদানের ক্ষেত্রে ওরা সহযোগিতা করবে। এবং সেটা কিন্তু আবার সকলের মানে সম্মতিক্রমেই, কারণ এইভাবে যদি না হয় তাহলে কিন্তু ওরা অনেক কিছু থেকে বঞ্চিত হবে, কারণ তারা তো আসলে সেখান থেকে সুযোগ নিয়ে দূতাবাসে এসে সেই কাজগুলো করতে পারবে না। তাদের সুবিধা দেওয়ার জন্য এই ব্যবস্থাটা তো এইভাবেই তারা কাজগুলো করে। এবং এই পোস্টাল ব্যালটের ক্ষেত্রে যেটা হয়েছে যে যেহেতু ওই বাঙালিরা একই সঙ্গে বসবাস করে এবং তাদের সবার সময় সুযোগ নেই নিজে এসে কাগজগুলো সংগ্রহ করার, এই জন্য দূতাবাস থেকে ওই একই ঠিকানায় অনেকের পোস্টারগুলো গিয়েছে। এখন ঘটনা যেটা ঘটেছে যে ভাইরাল যেটা হয়েছে, হওয়ার পরে যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, আমরা তো মনে করতেছি যে এখানে অনেক অঘটন ঘটে গেছে, কিন্তু আসলে বিষয়টা সেটা না। যেটা ঘটেছে যে ওরা যখন প্রথমবারের মতো একটা পোস্টাল ব্যালট হাতে পেয়েছে, এইটা ওরা মনে করেছে এটা একটা বিরাট অর্জন, যে ওরা যে বিদেশের মাটিতে আছে এবং সেইখানে যে ওদেরকে বাংলাদেশ সরকার স্বীকৃতি দিচ্ছে, এটা ওদের কাছে একটা স্বীকৃতির মতো বিষয়, যে এটা আনন্দের বিষয়। ওইটা আসলে ওরা উদযাপন করতে গিয়ে ছবি টবি তুলে ছেড়ে দিয়েছে, ভিডিও করে ছেড়ে দিয়েছে। কিন্তু এখানে ডক্টর জালাল শিকদার যেটা বলছেন যে স্ক্যামেরও তো একটা চান্স আছে। হ্যাঁ, স্ক্যামেরও একটা চান্স আছে। এটা নিয়েও আমি আলাপ করেছি, আমি একটা রিপোর্টও করেছি এই বিষয়ে। আমি যেটা পেয়েছি আমার রিপোর্টে সেটা হচ্ছে, আমাকে যেটা বলা হচ্ছে যে এই পোস্টাল ব্যালটের ক্ষেত্রে অনেকগুলো ধাপ আছে যাতে স্ক্যাম না হয়, এবং ঢাকার প্রতিষ্ঠিত 3টা ইনস্টিটিউট এই কী বলে এটাকে, পোস্টাল ব্যালট কার্যকর হওয়ার আগে ওরা একটা সার্ভে করেছে এবং সার্ভে করে ওরা একটা রিপোর্ট দিয়েছে। ওদের রিপোর্টের উপর ভিত্তি করেই নির্বাচন কমিশন এই পোস্টাল ব্যালটের ডিজাইনটা আসলে ইমপ্লিমেন্ট করতেছে। তো এখানে যেটা হয়েছে যে আপনার প্রথমত এনআইডি নম্বর থাকতে হবে। এনআইডি নম্বর যদি না থাকে আপনি শুরুতে ডিসকোয়ালিফাই, আপনি পোস্টাল ব্যালটে যেতে পারবেন না। আচ্ছা, এনআইডি নম্বর থাকলে আপনি পোস্টাল ব্যালটে অ্যাটেন্ড করতে পারবেন। সেকেন্ডলি, আপনার
আপনি যে এলাকার বাংলাদেশের বাসিন্দা সেই এলাকার ভোটার লিস্টে আপনার নাম থাকতে হবে। আপনার এনআইডি নাম্বার আছে কিন্তু আপনার ভোটার লিস্টে নাম নাই, আপনি পোস্টাল ব্যালটে অ্যাটেন্ড করতে পারবেন না। আচ্ছা, এটা হলো সেকেন্ড। থার্ড যে বিষয়টা হচ্ছে, আপনি বর্তমানে যে মোবাইল নম্বর ইউজ করেন সেই মোবাইল নম্বর দিয়ে আপনার অ্যাপসে ঢুকতে হবে। অন্য কোনো মোবাইল নাম্বার দিয়ে অ্যাপসে ঢুকলে আপনি ডিসকোয়ালিফাই। সো আমরা ভিডিওতে যেটা দেখতেছি পোস্টাল ব্যালটগুলো, ওগুলো তো ফাঁকা আসলে। ওগুলো যদি যে কেউ ইচ্ছা করে পূরণ করে দেয় তাহলে কিন্তু সেগুলো হবে না, গ্রান্টেড হবে না। কারণটা হলো, যে ব্যক্তি ভোটটা দিবে সে যে মোবাইল নাম্বারটা ইউজ করতেছে, এবং এখানে আরেকটা বিষয় আছে যে পোস্টাল ব্যালটে অ্যাটেন্ড করার জন্য তাকে রেজিস্ট্রেশন করতে হয়েছে। সেই রেজিস্ট্রেশনের সময় কিন্তু আপনার এই ইনফরমেশনগুলো সাবমিট করতে হয়েছে, যে আপনার এনআরই নম্বর কত, আপনার ভোটার আইডি আপনার কোন জায়গাতে, তারপরে আপনার এখনকার যে মোবাইলটা ব্যবহার করছে সেই নম্বরটা কত। এইগুলো ইনপুট দেওয়ার পরেই আপনি রেজিস্ট্রেশন হচ্ছেন। সেটা ঠিক আছে, এগুলো ইনপুট দেওয়ার পরেই তো সে ব্যালট পেপারটা পেয়েছে। তারপরে যদি কেউ একজন পূরণ করে তখন বলে যে ঠিক আছে না, তারপরে আপনি যখন ব্যালট পেপারটা হাতে পেয়েছেন, হাতে পাওয়ার পরে আপনার নিজের যে মোবাইল নাম্বারটা দিয়েছেন ওই নাম্বার দিয়েই কিন্তু ওইটার আপনার অ্যাপসে ঢুকতে হবে। সো আপনি যদি আপনার নাম্বারটা, আপনার মোবাইলটা অন্য কাউকে না দেন তাহলে তো সেটা সম্ভব না। যদি অন্য কাউকে দেন তাহলেই সেটা সম্ভব। জি, বুঝতে পারছি। ডক্টর জালাল সেদের এই বিষয়ে না, কি বলবেন? উনি যেটা বলছেন এটা হচ্ছে নিয়ম মাফিক কথা, তাই না? আমাদেরকে একটু ক্রিটিক্যাল ওয়েতে একটু চিন্তা ভাবনা করতে হবে, রাইট? সেই ডিটেলস দেখেন, ফিলিপাইনে কিন্তু আপনার 2003 সাল থেকে কিন্তু মাইগ্রেন্ট ওয়ার্কাররা কিন্তু এগুলো ভোট দেয়, এবং আমাদের কিন্তু এটা কিন্তু বলে রাখি, কোনো এমবাসি এটা ডিল করে না, আমাদের কোনো হাই কমিশন অথবা এমবাসি অফিসগুলো এগুলো ডিল করে না, এটা ডাইরেক্ট পোস্টালের বিটে দেবো। এমবাসিকে আমরা এখানে না আনলে বেটার, কারণ এটা যেহেতু ওনারা এগুলো জানে না, এবং যার কারণে কিন্তু আমেরিকাতে কিন্তু বিশাল আপনার ব্যালট পেপার পাওয়া গেছে বাংলাদেশের। এটা আপনার পড়েছিল এক বাংলাদেশে মানে পোস্টাল এখানে চাকরি করে, তো সেই দেখার পরে সে গুরুত্ব দিয়ে বলার কারণে পরে এমবাসি থেকে লোক এনে ওই পোস্টালগুলো দিয়ে তারপর ডিস্ট্রিবিউট করে। দূতাবাস কেন বা এমবাসি কেন জানবে না? এটা ডাইরেক্ট হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে, এটা নির্বাচন কমিশন ডাইরেক্ট একদম যে পাচ্ছে সে এগুলো ডিল করতেছে। এখন ফিলিপাইনে যে আমি ইন্টারফেয়ার করবো, মানে জাস্ট আমি যতটুকু জানি যে এমবাসি তো এখানে কাজ করে না, কিন্তু পোস্টাল টু পোস্টালই হয়, কিন্তু পোস্টাল টু পোস্টালটা কোঅর্ডিনেট করতে হয়। দূতাবাসের কাজটা এমবাসি থেকেই, এমবাসির যে কনসুলার সেকশন থেকে আসলে কোঅর্ডিনেট করা হয়। আর মূল বিষয়টা নির্বাচন কমিশন আসলে কন্ডাক্ট না, কোথায় এটা করে এটা আমি আপনাকে বলি। যেমন আমেরিকাতে যখন এই পোস্টারগুলো পাওয়া গেছে, যেটা হচ্ছে ডাম্পিং করে দিতে চেয়েছিল, রাইট? তখন একজন এটা গুরুত্ব দিয়ে বলার কারণে তখন তারা এমবাসিকে জানায়, তখন এমবাসি এসে এটাকে ডিল করে, এবং পরবর্তীতে দেখা গেছে যে এটার যে ডিজাইনটা করা হয়েছে অ্যাপটার, পিও বক্স, জিপিও বক্স যেভাবে লেখা হয় আমেরিকার অ্যাড্রেস হিসেবে লেখা হয় না, যার কারণে প্রায় 3-4 হাজার ভোট আপনার ফেরত আসছে, রাইট? তো এগুলোর ঝামেলাগুলো আছে। তা আমরা এই জন্য বলছিলাম পাইলট বেসিসে, কারণ কি আপনার 2003-এ ফিলিপাইনে আপনার একই সিস্টেম করেছে, মেক্সিকোতে তারা কিন্তু সব এক পদ্ধতিতে রাখে নাই, তারা করেছে দূতাবাসে গিয়ে তারা ভোটটা দিয়েছে। পরবর্তীতে যখন ডেভেলপ হয়েছে 2013 সাল থেকে ফিলিপাইন, কারণ আমাদেরকে দেখতে হবে ফিলিপাইনই হচ্ছে আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কারের জন্য একমাত্র সবচেয়ে কেস স্টাডি, যারাই দেখে তাদেরকে ফলো করে। তারা 2003-এ তারা আপনার দূতাবাসে গিয়ে ভোটটা দিত, তারপর 2013 সাল থেকে তারপর তারা অনলাইনে ভোটটা দেওয়া শুরু করেছে। এই 2024-25-এর দিকে এসে তাদের এখন পুরো ঝামেলা চলতেছে, পুরো অনলাইন স্ক্যামিংয়ের মাধ্যমে ইলেকশন ম্যানিপুলেট হয়েছে। এখন এটা নিয়ে আপনার হয়েছে। আমার প্রশ্ন তো হচ্ছে খুব সিম্পল, আমরা যখন একটা প্রজেক্ট শুরু করব, মাইগ্রেন্ট ওয়ার্কার আমরা কাজ করি হচ্ছে 96 থেকে, এবং রামরুর উদ্যোগে কিন্তু আমরা প্রথম 2002-এ বলেছি যে মাইগ্রেন্ট ওয়ার্কারদেরকে ভোটাধিকার প্রয়োগ দিতে হবে, এটা রাইট দিতে হবে, সেটা আমাদের দীর্ঘদিনের সংগ্রাম। কিন্তু যখন এই প্রজেক্টটা পাস হচ্ছে, সেটা আমরা আমাদের একটা পলিসি মেকিংয়ে এটা আমাদের সবচেয়ে বেশি সাকসেসের একটা জায়গা। এখন এই জায়গার ভিতরে আমরা বলছি একটু কেয়ারফুল ভিতরে আগাতে হবে আমাদেরকে। এটা সব বিষয় বলছে যে আগে আমরা দেখি একটা পাইলট বেসিসে ইম্প্যাক্টটা আমরা দেখার চেষ্টা করি। এরকম হতে পারে, আচ্ছা ঠিক আছে, উন্নত বিশ্বে আমরা আমেরিকাটা একটা দেখলাম, ইংল্যান্ড একটা দেখলাম, অস্ট্রেলিয়া দেখলাম, মিডিল ইস্টে মনে করেন সৌদি আরবের 2-3টা শহরে দেখলাম, সিঙ্গাপুরে এই সাইডে দক্ষিণ পূর্ব এশিয়া সিঙ্গাপুর অথবা মালয়েশিয়ার একটা দেশে দেখলাম। আমরা দেখি যে প্রথম ইলেকশনটা আমাদের ইনপুট আউটপুট একটা প্রোগ্রামিং যখন ডিজাইন করা হয়, যারা কম্পিউটার সায়েন্সে যারা পড়াশোনা তারা জানে, একটা প্রোগ্রামিং ডিজাইনে তারা এটার ভিতরে এরর আছে কিনা এরা পর্যন্ত তারা এটাকে পরীক্ষার ভিতরে ফেলায়। তা আপনাকে তো এটা তো পরীক্ষার ভিতরে যদি না হয়, যেটা যদি আস্থাটা যদি কমে যায়, এখন যে আমার মাইগ্রেন্ট ওয়ার্কাররা আমি পেলাম না এরকম মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যদি তারা যেরকম মারামারি শুরু করে,
এবং ওসব দেশে আপনার কোনো প্রকার রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো অপশন নাই। পরে তো তারা আমার লোক নেওয়া বন্ধ করে দিবে। দুবাই অলরেডি নেপালের লোক নেওয়া বন্ধ করেছে, কারণ নেপালে জেনজি রেগুলেশন হয়েছে থেকে তারা এখান থেকে লোক নেবেন, এখন স্পষ্ট জানিয়ে দিয়েছে। ডক্টর জালাল সিকদার, আপনি যেটি বলছিলেন যে ভোটকে কেন্দ্র করে সেখানে দলাদলি হতে পারে বা বিশৃঙ্খলা হতে পারে এবং সেটা হলে আমাদের জন্য ক্ষতিকর হবে। তো এর প্রেসিডেন্ট হিসেবে যেটা বললেন যে নেপালে বন্ধ আছে, এটা তো আসলেই সত্যি, এটা তো হতেই পারে। না একেবারে আমরা মানে কি আমাদের বুঝতে হবে মধ্যপ্রাচ্যের দেশ না আমাদের ভাবতে হবে কি, আমাদের শুধু সবকিছু আবেগ দিয়ে ভাবলে হবে না, আমাদের রিয়েলিস্টিক অ্যাপ্রোচে ভাবতে হবে। আমাদের মানুষ গত 3টা ইলেকশন দিতে পারে নাই, ভোটের ব্যাপারে তারা খুবই সেন্সিটিভ। আমরা সবসময়ও 3টা ইলেকশন বাদ দেন, আগের ব্যাপারে খুবই সেন্সিটিভ। এটাকে আপনার খুব সেন্সিটিভভাবে আগাতে হবে। এখন যদি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, এখন দেখেন আমরা তো সবসময় তো ডক্টর ইউনূস স্যারকে তো পাবো না, যে আপনার এই যে গণ আন্দোলনের সময় যেখানে তাদেরকে চুক্তি করে যেতে হয়েছে, আমরা ওই দেশে গিয়ে কোনো প্রকার সমাবেশ মহাসমাবেশ এগুলো করবো না। তারা এগুলো আন্দোলন করতে গিয়ে আপনার 56 জনকে আমরা যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এটা তো ওনার ব্যক্তিগত উদ্যোগ, উনি সবাইকে উনি ছুটে নিয়ে আসছে। এখন আমাকে তো মার্কেটটাকেও খেয়াল করতে হবে। আমার তো রাজনীতি দিয়ে তো আমার দেশে অর্থনীতি চলবে না। রেমিটেন্স আসছে এই বছর প্রায় $32 বিলিয়ন আমাদের রেমিটেন্স আসছে। কাজে আমার এই জায়গাটা ভোট যেহেতু মানুষের ব্যাপারে খুব সেন্সিটিভ, আমাকে এই জায়গাটা সেন্সিটিভ দিয়ে দেখতে হবে। মানে আমার যুক্তিটা হচ্ছে এখানেই, অন্য কিছু না। তাহলে জিলানি, আপনার কাছে জানতে চাচ্ছি যে যেটা জালাল সিকদার বারবার বলছিলেন যে একটা পাইলট প্রজেক্টের মধ্যে, তাহলে কি সেটাই বেটার ছিল না? যেমন মধ্যপ্রাচ্যের সব দেশে না করে হয়তো সৌদি আরব বা যে দেশগুলো কিছুটা মূলত কিছুটা ভালো অবস্থা আছে সেই সমস্ত দেশে করলেই কি বেটার হতো না? না, স্যার যেটা বলছেন তার কথা যুক্তিসঙ্গত, কিন্তু বিষয়টা হচ্ছে নির্বাচন কমিশন নিশ্চয়ই তাদের পর্যালোচনা বা কি বলে, আমি যেটা বললাম শুরুতে যে ওরা 3টা ইনস্টিটিউটের মধ্যে ঢাকা ইউনিভার্সিটিও ছিল, 3টা ইনস্টিটিউট দিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষা করেই এই সিদ্ধান্তে এবং এই পোস্টাল ব্যালটের কার্যকারিতা শুরু করেছে। এবং এই পোস্টাল ব্যালট নিয়ে যে এখন সমালোচনাগুলো হচ্ছে, সর্বশেষ নির্বাচন কমিশনের যে সচিব তিনি কিন্তু জানিয়েছেন যে বাহরাইনের যে ঘটনা ঘটেছে বা ইরানের যে ঘটনা ঘটেছে এগুলো আসলে কেন ঘটলো বা আসলে এটার পেছনে কোনো অসৎ উদ্দেশ্য ছিল কিনা সেটার কারণে কিন্তু অলরেডি ইনভেস্টিগেশন চলছে। এবং বাহরাইনের ঘটনা নিয়ে বাহরাইনের যে ডাক বিভাগ, পোস্টাল বিভাগ, ওরা নিজেরাই একটা ইনভেস্টিগেশন চালাচ্ছে। তো ওদের ইনভেস্টিগেশনটা শেষ হলে, ওদের রিপোর্টগুলো পেলে আমরা আরও ক্লিয়ার হব যে আসলে প্রবলেমটা কোথায়। আরেকটা বিষয় যেটা হচ্ছে, এই পোস্টাল ব্যালট নিয়ে আমি ব্যক্তিগতভাবে নির্বাচন বিশেষজ্ঞ যিনি আছেন ডক্টর মদিউল আলম মজুমদার, তার সঙ্গে আমি আলাপ করেছিলাম যে বাহরাইন, ইরান এবং সৌদির যে ঘটনাগুলো ঘটছে পোস্টাল ব্যালটে, এটা নিয়ে আসলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে কিনা, আপনার কি মনে হয়? তিনি আমাকে যতটুকু জানান যে তিনিও আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়গুলো দেখেছেন, কিন্তু এগুলো কতটা সত্যতা বা মিথ্যা সত্য এইটার বিষয়ে তিনি এখনো নিশ্চিত না। তিনি এই বিষয়ে কোনো কমেন্ট করতে চান, পেছনে কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা সে এই বিষয়ে কোনো কমেন্ট করতে চাননি। তারপরে আমি তাকে আরেকটা প্রশ্ন করেছিলাম যে এটা তো বাংলাদেশের হিস্ট্রিতে ফার্স্ট পোস্টাল ব্যালট, তো পোস্টাল ব্যালটের কার্যক্রম নিয়ে আপনি আসলে সন্তুষ্ট কিনা? তো সে আমাকে যে অ্যান্সারটা দিয়েছে সেই অ্যান্সারটাই আমি বলি। সে অ্যান্সারটা দিয়েছে যে আমরা আসলে নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চাই, নির্বাচন কমিশনের উপর বিশ্বাস রাখতে চাই, কার উপর তো আমাদের বিশ্বাস করতে হবে। সে কিন্তু আমাকে ডিরেক্টলি কিছু বলেনি, সে মানে একটা ডিপ্লোম্যাটিক ওয়েতে অ্যান্সারটা দিয়েছে। এবং আরেকটা প্রশ্ন আমি তাকে করেছিলাম যে আপনারা তো নির্বাচন এবং ভোট ইস্যুতে অনেকগুলো সংস্কার প্রস্তাব দিয়েছিলেন এবং পোস্টাল ব্যালট নিয়েও তো আপনাদের প্রস্তাবনা ছিল, তা আপনাদের প্রস্তাবনার কতটুকু আসলে নির্বাচন কমিশন গ্রহণ করেছে? তো তিনি হেসে দিয়েই বলেছেন যে না, আমাদের প্রস্তাবগুলো তারা গ্রহণ করেনি। সো আসলে এইটা আমরা যে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করছি এটা একটা ভাস্ট ইস্যু এবং এইটা আমাদের দেশের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। আজকে যে বিতর্কের কথাগুলো হচ্ছে এটার পেছনের মূল একটা কারণ হচ্ছে, আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে যে আমরা ব্যক্তি পর্যায়ে ইচ অ্যান্ড এভরিবডি 99% আসলে অসৎ, ডিসঅনেস্ট। দ্যাটস দ্য প্রবলেম। কারণ আপনি যদি পজিটিভ ওয়েতে, অনেস্ট ওয়েতে কোনো কিছু খুঁজেন বা দেখেন, তাহলে কিন্তু এত প্রবলেম হওয়ার কথা না। কিন্তু আমরা ব্যক্তি জীবনে অসৎ বলেই কথাগুলো উঠছে এবং এই প্রবলেমগুলো হচ্ছে। আর স্যার যেটা বললেন সেটা তো অবশ্যই উচিত, কিন্তু এতটুকু ওই পরিমাণ সময় বা আমাদের ওই পরিমাণ কি বলে জনশক্তি আছে কিনা সেটা একটা প্রশ্নের বিষয় আসলে। ডক্টর জালাল সিকদার, এই যে ঘটনাটি ঘটলো, যেটা আমরা জানলাম বাহরাইন, কুয়েত সহ সৌদি আরব সহ কিছু দেশে,
এই ঘটনা ঠেকাতে হলে অর্থাৎ আমাদের তো আরও অনেক দেশ রয়েছে এবং সেখানেও নিশ্চয়ই আমাদের রেজিস্ট্রেশন হয়েছে, ভোটার হয়েছেন প্রবাসীরা, সেই সমস্ত জায়গায় আমরা এই অবস্থা থেকে ঠেকাতে দিতে তাহলে কি করা উচিত? না, এইটা আসলে কি, এইটার আসলে মিস ইনফরমেশনটা শুরু হয়েছে আপনার, মানে আমরা এক্স্যাক্ট মানে নির্বাচন কমিশন এক্স্যাক্ট কিছু দেখায় নাই, মানে ট্রান্সপারেন্সি যে আমরা এইভাবে করে সফটওয়্যারটা ডেভেলপ করেছি, এমনি ভোট দিবে একটা ডেমো হিসাবে, রাইট? তা কিন্তু আমি অ্যাজ এ একাডেমিক একজন গবেষক, আমি তো শুধু তো তারটা দেখবো না, আমি তো বের করবো রিপোর্টগুলো। যেমন মনে করেন আপনার এই সফটওয়্যার একটা বড় একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আপনি মোবাইলে যে মোবাইল আপনি ডাটা করেছেন, ওই মোবাইলে যখন আপনি ভোট দিবেন মানে পাওয়ার পরে আপনি ব্যালট পেপার আগে স্ক্যানিং করবেন, ওইটার সাথে ম্যাচ করবে, আপনার ফেসিয়াল রিকগনিশন ম্যাচ করবে, করার পরে তারপর আপনি তারপর ভোটটা দিয়ে দিতে হবে। কারণ সে যদি ওইটা না দেয়, আমার দৃঢ় বিশ্বাস যেটা হইতে পারে, যে মাইগ্রেন্ট ওয়ার্কার নিয়ে 96 থেকে কাজ করছি, যে অধিকাংশ মানুষ ওইটা না করে ভোটটা টিক চিহ্ন দিয়ে আপনার পাঠিয়ে দিবে, তার কিন্তু তার ভোট কাউন্ট হবে না, তারপর রিজেক্টটা। এখন এইখানে আসার পরে যে মনে করেন সফটওয়্যারটা অন করতেছে, মনে করেন সে একটা কোন একটা পার্টির সদস্য, তাহলে সে এখানে ওকে করে দিল, ওখানে সে ওকে করে দিল, এটা হচ্ছে হতে পারে। কেন আমি আপনাকে রিপোর্ট পড়াই, এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের একটা কমিশনের রিপোর্ট, জেআরসি মানে বিজ্ঞান ও জ্ঞান পরিষেবা নিয়ে যৌথ গবেষণা সংস্থা, টেকনিক্যাল রিপোর্ট, বায়োমেট্রিক স্পুমিং এ জেআরসি কেস স্টাডি ইন 3D ফেস রিকগনিশন অ্যান্ড তথ্য প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন ওয়ার্ল্ডের রিপোর্টে দেখা গেছে শুধু এই ছবিটাকে তারা আপনার আরেকজনের ছবি দিয়ে মানে অ্যাপ দিয়ে আপনি এটাকে ওকে করে দিয়ে তারা ভোট কাউন্ট করে ফেলছে, এটা ইউরোপিয়ান ইউনিয়ন কমিশনের রিপোর্ট অনুযায়ী। ঠিক একইভাবে আপনার এই যে পোস্টাল যে ডিজাইন, এটা হচ্ছে রিপোর্টটা হচ্ছে বেরেন সেন্টার, একটা ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল সেন্টার যারা আপনার নির্বাচন নিয়ে কাজ করে, তারা দেখতেছে এই ব্যালট পেপার ডিজাইনের উপর দিয়েই 3 থেকে 5% আপনার ভোট নষ্ট হয়ে যায়। যেটা একটা দল অবজেকশন দিচ্ছে যে ব্যালট পেপার ডিজাইনটা এরকম কেন, যেটা আপনি যদি ফ্লোরিডায় যদি নির্বাচনটা দেখেন, যে 2000 সালে যে নির্বাচনটা হয়েছিল, ওই জুনিয়র বুশ আরেকটা হচ্ছে আপনার আলগরের ভিতরে, সেখানে এক ভোটের জন্য কিন্তু হেরে যায়। এটার মূল কারণটা বের করেছে আমেরিকান বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, তারা বলতেছে যে এইটার কারণটা ছিল আপনার ব্যালট পেপারের ডিজাইনটা এমনভাবে করা হয়েছে, ডান দিকের মানুষের চোখ যেহেতু তার ডান দিকে যায়, মার্কাটা এমন জায়গায় করেছে, মানুষ করছে কি ওই ডান জায়গায় যে তার 10 দিবে তার বায়ে, কিন্তু দেখা গেছে সে ডানের মার্কে সিলটা দিয়ে দিছে, এরকম করে 3% 5% ভোটার যারা কম বয়স্ক এবং বৃদ্ধ মানুষ নষ্ট হয়ে গেছে। এই জন্য আমি তো একজন গবেষক, আমি তো মনে করেন আপনার আবেগে কথা বলতে হবে না, আমাকে তো মানে লজিকটা বুঝতে হবে যে আমার তো রিপোর্ট আমি যেগুলো দেখছি যেগুলো তো আছে। আর বাংলাদেশের ব্যাপারে এই যে আপনি যদি 2024 সালে যে গণ আন্দোলনটা যেটা হলো, এটা শুধু তো কোটা আন্দোলন না, এটা হচ্ছে ধারাবাহিকতা, মানুষের 3-3টা নির্বাচন থেকে বঞ্চিত করা, মানুষের তো ভোট দেওয়ার জন্য মানুষ তো খুব মানে অপেক্ষা করতেছে। এখন এইটা রাইট দিতে গিয়ে যদি আমার প্রবলেমটা যদি গ্যাঞ্জামটা হয়, পরে নাকি দেখা যায় সরকার বলবে যে না পুরোটাই বাতিল হয়ে গেল, তাহলে তো আমার যে 20-25 বছর আমাদের যে আজকে রামরুজ যে আজকে ডক্টর সিআর আবু যে শিক্ষা উপদেষ্টা আমাদের যে ক্যাম্পেইনটা ছিল, তাহলে ক্যাম্পেইনটা তো আবার বন্ধ হয়ে গেল। আমার প্রশ্ন হচ্ছে ওই জায়গাটায়, এই জন্য বলেছিলাম যে এটা আমার কথা না, প্রথম আলো একটা প্রোগ্রাম করেছিল প্রবাসী ব্যালট নিয়ে, সেখানে একটা রিকমেন্ডেশন আসছিল যে এটা উচিত ছিল আমাদের একটা পাইলট বেসিসে দেখায়, এবং যেখানে ওখানে অথবা দূতাবাসে, যেটা অন্যান্য দেশ শুরু করে, দূতাবাসে এখন হ্যাঁ এটা হয়তো যেন ফিলিপাইনে করেছিল, মেক্সিকো করেছিল, এটা দূতাবাসটা। শ্রীলঙ্কা তারা খুব প্রেশার ক্রিয়েট করতেছে মাইগ্রেন্টরা যে আমাদেরকে রাইট দাও, কিন্তু শ্রীলঙ্কা এখনো পর্যন্ত ভয় এদিকে আগাইতে যাচ্ছে না, কারণ সামাজিক যে প্রভাবটা হবে এটা নিয়ে তারা খুব ভয়ে আছে। তো এই জন্য আমি ভাবতেছি যে এমন হতে পারে যে ইলেকশন সময় দেখা গেল যে প্রবাসী ব্যালট পেপার নিয়েই আপনার নির্বাচনের একটা পার্সেন্টেজ দিয়ে ইস্যু হয়ে দাঁড়াবে, তখন কি হবে? এটাকে মিস্টার জিলানী আপনি কি মনে করেন? যেটা বললেন এটা অস্বাভাবিক কিছু না, সব সমবেত দেশ তো বাংলাদেশের মধ্যে আগে থেকেই জানি। সবচেয়ে বেদনাদায়ক যে বিষয়টা হচ্ছে, আমরা হয়তো আজকে পোস্টাল ব্যালটটি এখানে আলাপ করছি, কিন্তু আপনি একটু খেয়াল করে দেখবেন যে পুরো নির্বাচন ব্যবস্থাটা নিয়েই কিন্তু নির্বাচন কমিশনের উপর আমরা 1.5 বছর আগের সরকারের সময় যেটা দেখতাম, যে নির্বাচন কমিশনকে কোনো পার্টি দেখতে পারে না এবং সবাই বলছে দে আর নট ইন দ্য রাইট ট্র্যাক। এইবার কি খুব বেশি ব্যতিক্রম কিছু দেখতে পাচ্ছি? হয়তো ওইরকম চড়া গলা নেই বা খুব সুচালো ভাষা নেই, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ ডে তো কেউ নির্বাচন কমিশনের উপর খুশি না। কেন না আসলে আমি এটাই বুঝি না। সবাই বাধ্য হয়ে খুশি হচ্ছে, কারণ জানে এরপরে হলে তাদের অবস্থা। তাইলে আপনি বলেন যে আমরা পলিটিক্যাল গভর্নমেন্টদের বিশ্বাস না করে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় বসালাম, ইন্টারিম গভর্নমেন্টের আমলেও যদি এই অবস্থা হয় তাহলে আর কি করার আছে? তাহলে মানে ইন্টারেস্টিং না বিষয়টা, যে পলিটিক্যাল গভর্নমেন্ট হয় তার পলিটিক্যাল লোক ওখানে বসাইছে, নির্বাচন কমিশন
ভালো কাজ করতে পারে নাই। কারণ আমার এখনো মনে আছে যে ওই যে মাহফুজুর রহমান বিচারপতি যিনি ছিলেন 2004-5-6 দিকে, তিনি বলছেন নাই রে কিছু নাই রে ভাই, কিছু না, পান খেতে খেতে পড়তেছে। তো এখনও যদি নির্বাচন কমিশনারদের অবস্থা সেম লেভেলেই থাকে, তাহলে আমরা আসলে কী উন্নতি করলাম? না আসলে আজকে যে নির্বাচনী যে সমাবেশ শুরু হলো, দেখলাম যে টপ লিডার বলতেছে যে পোস্টাল ব্যালট, মানে আমি আপনি বললে এক জিনিস, এখন যদি টপ লিডার যদি বলে যে পোস্টাল ব্যালট নিয়ে দেখছেন কে চুরি করার চেষ্টা করতেছে, তাহলে তো আমার তখন প্রবাসী নিয়ে আমার ভয় লাগতেছে। এই জন্যই বললাম যে রাইট, আমি আপনিও রাইট নিয়ে কাজ করতেছেন, আমিও রাইট নিয়ে কাজ করতেছি, তাহলে এই রাইটের তো হয়ে গেল। তাহলে তাহলে এইটা শুরুটা হইলো কেন? এটা এই জন্যই তো আপনাদের বিশেষজ্ঞরা বলছেন, আপনি বলছেন সুযোগটাই দেওয়া উচিত ছিল। এটাই তো বিশেষজ্ঞরা তখন গোল টেবিলে বৈঠকে বলেছিল যে এটাকে আপনার পাইলট প্রজেক্ট আপনি করেন। আমার কাছে মনে হলো যে নির্বাচন কমিশন পপুলিস্ট একটা আইডিয়া দিয়ে, আচ্ছা ঠিক আছে আমরা প্রবাসীদেরকে দিলাম। দেখেন প্রথম দেখলেন না যে আপনার প্রবাসীদের জন্য রেস্টুরেন্ট করে দিচ্ছে, এটা করেছে, পরে এগুলো এখন কিছুই নাই। এই যে এই প্রবাসীদের এটা কিন্তু ব্যাপক সারা ফেলেছে। এবং যেমন ধরেন যে গায়ানা দেশ যে একটা দেশ, এইটার নাম আমাদের দেশে কজন লোক চিনে, কিন্তু গায়ানা থেকেও একজন বাংলাদেশি নিবন্ধন করেছে যে আমি পোস্টাল ব্যালট দিতে চাই এবং রেজিস্ট্রেশন করেছে। আচ্ছা, তারপরে আপনার জিবুতির নাম তো আমাদের লোকজন জানেই না। জিবুতি থেকেও একজন ভোটার এনলিস্টেড হয়েছে যে আমিও পোস্টাল ব্যালটে ভোট দিতে চাই। তারপরে আপনার মাল্টা থেকে 258 জন, ইউকে থেকে 32,000, ইউএসএ থেকে 30,000 প্লাস, কাতার থেকে 76,000, মালয়েশিয়া থেকে 86,000। তার মানে কিন্তু ব্যাপক আগ্রহী লোকজন ভোট দিতে পোস্টাল ব্যালটের মাধ্যমে। এবং আরেকটা ইন্টারেস্টিং ইনফরমেশন যেটা আপনার কি বলে এটাকে নির্বাচন কমিশন দিয়েছে, ওই একই ঠিকানায় অনেকগুলো পোস্টাল গিয়েছে। আর ইটালিতে আপনার 5,600 ইটালি থেকে ব্যালট ফেরত এসেছে, প্রায় 5,500 ব্যালট। এটা ফেরত আসার কারণটা হলো যখন নিবন্ধন করেছে ভোটাররা, যে অ্যাড্রেস দিয়েছে, অ্যাড্রেস রং। আচ্ছা, গিয়ে তখন আর অথবা কাজ বদল করতে কিছু একটা হয়েছে, তো ওখান থেকে ওটা আবার ব্যাক করেছে। এবং আমি জাস্ট আপনার সাথে অ্যাড করি, এরকমভাবে মালয়েশিয়াতে, আপনার মেক্সিকোতে প্রচুর পরিমাণ প্রথম দিকে ভোট টানার মানে এত আগ্রহ, কিন্তু যখন সমালোচনা শুরু হয়েছে, এখনকার রিপোর্টে 2025-এর রিপোর্টে বলতেছে যেই পরিমাণ মানুষ প্রথমে ভোট দিয়েছিল তার অর্ধেক এখন থেকেও বেশি মানুষ ড্রপ করেছে, আর ভোট দেওয়ার তার আগ্রহ হারিয়ে ফেলেছে। সেটা কিন্তু আরেক রাইটও কিন্তু তার নাই। মানে এই জিনিসগুলোও কিন্তু আমাদেরকে আলোচনায় আনতে হবে। এটা কিন্তু আমরা দেখছি মানুষের ভোট একটা উৎসব ছিল, বাংলাদেশের মানুষ উৎসব করে ভোট দিত, মিছিল মিটিং করে একদম। কিন্তু এখন দেখেন এখনকার নির্বাচন, আমি কিন্তু অনেকের কাছে শুনতে নির্বাচন যে একটা ফিল বা একটা আমেজ, ওইটা তারা এইটার পিছনে কিন্তু কারণ আছে। কারণ হলো ন্যাশনাল ইউনিটি, জাতীয় ঐক্যমত আমরা যেটাকে বলি, আমরা কি আসলে সত্যিকার অর্থে ন্যাশনাল ইউনিটি স্টিল নাও বিল্ড আপ করতে পেরেছি? সো যতক্ষণ পর্যন্ত আপনার ন্যাশনাল ইউনিটি না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি যতই উন্নতি করেন, যতই এডুকেটেড হন, যতই ডেভেলপ করেন, আপনার কিন্তু আখেরে তেমন কোনো কিছু লাভ হবে না। আমরা যতদিন পর্যন্ত বিভাজিত থাকবো, মানে দ্বিখণ্ডিত থাকবো, তার মানে কি বিভাজিত থাকার মানেটা কি? আমি যতটুকু ডেভেলপ করতেছি, আমরা নিজেরাই আবার সেটাকে ধ্বংস করতেছি। তাইলে আলটিমেটলি আমাদের গোলটা তো হচ্ছে না। আমরা অনেক কিছু করতেছি, আমরা সংস্কার করেছি, অনেক কিছু করছি, কিন্তু ন্যাশনাল ইউনিটির জন্য আমরা কিছু করিনি। আমরা শেষের দিকে চলে আসছি, ডক্টর জালাল রশিদ একদম 30 সেকেন্ডে শেষ করবেন। সবাই কিন্তু রেজিস্ট্রেশন করতে পারেনি, তাহলে তো মানে কাউকে আমরা বঞ্চিত করছি এই যে পোস্টার ব্যালট। না, রেজিস্ট্রেশন করতে পারে, মানে একটা হচ্ছে যে একটা নতুন সিস্টেম, এটা আমরা দেখি এবার কি হয়। আমরা হোপফুল থাকতে চাই, যেটা হয়ে গেছে সেটা আর ফেরত আনা যাবে না, রাইট? যেটা সবাই রিকমেন্ড করেছিল ফেরত আনা যাবে না, আমরা দেখি এটার ইয়েটা হয়। কিন্তু আমি দোয়া করি যেন এটা নিয়ে কোনো বড় ধরনের কোনো মানে গ্যাঞ্জাম পর্যন্ত যেন না হয়, সেটা করি। ধন্যবাদ ডক্টর জালালউদ্দিন শিকদার এবং এম.এ.কে জিলানী, দুজন চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের দুজন অতিথি চমৎকারভাবে তুলে ধরেছেন এই যে পোস্টাল ব্যালট, যেটি আমরা অনেক দিন বা দীর্ঘদিন আমাদের দাবি ছিল আমাদের প্রবাসীদের কাছে, তারা ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এর মধ্য দিয়ে তাদের রাইটস বা অধিকার প্রতিষ্ঠিত হবে। তো এবার সেটি শুরু হয়েছে, আমরা আশা করি এটা নির্বিঘ্নে শেষ হবে, সেই প্রত্যাশা এবং আশা ব্যক্ত করে আমাদের অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।